হ্যাঁ, দেখতে পাচ্ছি আপনার ওকে, স্ক্রিন। আসসালামু আলাইকুম। উপস্থিত যারা আছেন আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, আমাদের মডেল টেস্ট ওয়ান এর আজকে সলিউশন বা সলভ ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। তো প্রশ্নটা আসলে কেমন হয়েছে এই সম্বন্ধে আমি সবার মতামত জানতে চাই। আপনারা পরীক্ষা কেমন দিছেন বা আপনাদের আশানুরূপ হয়েছে কিনা পরীক্ষা, এটা সম্বন্ধে আপনারা কমেন্ট করবেন। আর আমি মূলত আজকে সবগুলো কোশ্চেন সম্বন্ধে ছোট ছোট কিছু কথা বলবো, যেগুলো হয়তো বা আপনারা এর আগেও শুনছেন, আগে থেকে শুনে আসতেছেন, যে যেহেতু আপনার এটা পরীক্ষা অ্যাটেন্ড করছেন, প্রিলি পাস করে আসছেন। তারপর আমি একটু একটু বলবো। আর মূলত হচ্ছে আমরা এখানে ম্যাথ গুলো সলভ করবো। যে কোশ্চেন গুলো আছে সবগুলো সলিউশন ফাইল আপনারা পাবেন গ্রুপে, আপনাদেরকে দেওয়া হবে। আর ম্যাথটা আমি এখানে একটু আমার মতো করে সলভ করে দিব। আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় কোনো কিছু, তাহলে কমেন্টে প্রশ্ন করবেন। আশা করি আমরা ট্রাই করব যতটুকু পারা যায় আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, যেহেতু আমাদের কাবিল মাহমুদ ভাইয়া পরে যুক্ত হবেন, প্রশ্ন বিভিন্ন ভুল, মানে আমরা কোথায় ভুল ত্রুটি করছি বা কোনটা কিভাবে লেখা উচিত ছিল এগুলো নিয়ে কথা বলার জন্য। তো আমি আপাতত কোশ্চেন নাম্বার ওয়ান ওয়ান থেকে শুরু করে 24 পর্যন্ত, অর্থাৎ প্যাসেজ সলিউশন যে কোশ্চেন পর্যন্ত, এটা আমি আপাতত কিছু বলতেছি না। আমি আগে ম্যাথ গুলো একটু সলভ করতেছি, দেন আমরা আবার ব্যাক করব। ব্যাক করে ওই কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করবো। আর কাবিল ভাই আমাকে একটু লিঙ্কটা দিলে আমি একই সাথে ফেসবুকের ভিডিওটাও দেখতে পারবো, দেখে দেখে আমি ফিডব্যাক দিতে পারবো। আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে না? আমি এতক্ষণ যা বললাম তা তো আপনারা শুনতে পারছেন। ভাই আপনি কি আছেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার স্ক্রিন কি শেয়ার হচ্ছে? আচ্ছা, আমি দেখতেছি আমার এটা মিউট করা নাই। আশা করি সবাই শুনতে পাচ্ছে আমার কথা। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। বলেন, কোনো সমস্যা? আচ্ছা, স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে? আমি আসলে এখনো ফিডব্যাক পাচ্ছি না যে আমার অপর প্রান্ত থেকে স্ক্রিন দেখতে পাচ্ছে কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছিলাম তো। আচ্ছা, এই যে কোশ্চেনটা আছে এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ক্লাসে শুরু করি। প্রথমে শুরু করবো হচ্ছে আমাদের ম্যাথের সলিউশন দিয়ে। তো এখানে ম্যাথ ছিল 6টা। ম্যাথ গুলা আপনারা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যারা এক্সাম অ্যাটেন্ড করছেন, ম্যাক্সিমাম সবাই পারছেন, আমি দেখছি যারা অ্যাটেন্ড করছেন আসলে। তারপরে আমি সলভ করে দিই। তো প্রথম ম্যাথটা ছিল হচ্ছে একটা ইকুয়েশন সলভিং, দ্বিচলক দ্বিচলক ইকুয়েশন, দ্বিচলকের সমাধান। তো দ্বিচলক সমাধান করার আমরা চারটা নিয়ম শিখছি। একটা হচ্ছে প্রতিস্থাপন, একটা হচ্ছে অপনয়ন, একটা হচ্ছে বজ্র গুণন, আর একটা হচ্ছে নির্ণয় পদ্ধতি। তো আমরা সাধারণত প্রতিস্থাপন এবং অপনয়ন করে অভ্যস্ত, বজ্র গুণন এবং নির্ণয় পদ্ধতি আমরা সাধারণত করি না। এবং আমি এই এক্সামে দেখছি যারা এই ম্যাথটা 25 নাম্বার ম্যাথটা যারা করছেন, তারা ম্যাক্সিমাম আপনারা অপনয়ন পদ্ধতি ইউজ করছেন। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, এটাতে কোনো সমস্যা নেই, আপত্তি নেই। অপনয়ন প্রতিস্থাপন যে কোনোটাই আমরা করতে পারি। কিন্তু যেই ম্যাথ গুলোতে চলকের সহগ গুলো থাকে এ বি সি ডি দেওয়া, এগুলোতে আমার মনে হয় আমরা যদি বজ্রগুণন সূত্রটা ইউজ করি, বজ্রগুণন ফর্মুলা ইউজ করে করি, তাহলে আমার মনে হয় একটু সহজে সলভ করা যায় বা কম সময়ে সলভ করা যায়। যেহেতু আমাদের একটা কম্পিটিটিভ এক্সাম, এক্সামে আমাদের টার্গেট থাকবে কম সময়ে বেস্ট আউটপুট দেওয়ার। তো আপনারা পাশাপাশি বজ্রগুণন পদ্ধতিটাও চেষ্টা করতে পারেন। তো বজ্রগুণন পদ্ধতিটা কি, এটা আমি প্রথমে একটু আপনাদেরকে বলে দিই। দ্বিচলক বিশিষ্ট সমীকরণ, দ্বিচলক বিশিষ্ট সমীকরণ কোনগুলো? যেখানে এক্স ওয়াই দুইটা থাকবে। তো সমীকরণ যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা প্রথমে আগে ডান পাশটা জিরো করে নিব। যে একটা সমীকরণ সেই দেওয়া থাকলো যে টয়েস এক্স, টয়েস এক্স দিয়ে না, আমি এ বি সি দিয়ে দিই, যে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি
বা ইকুয়ালস টু সি থাকে, এটা হচ্ছে নমুনা সমীকরণ। হ্যাঁ, আরেকটা যদি থাকতো এরকম যে সি এক্স প্লাস ডিওয়াই ইকুয়ালস টু কে, তো আমরা কি করবো, আমাদের প্রথম টার্গেটটা থাকবে হচ্ছে ডান পাশটাকে জিরো করে দেয়া। তো আমরা এটাই কি করবো, এক্স প্লাস ডিওয়াই মাইনাস সি ইকুয়ালস টু জিরো, সি এক্স প্লাস ডিওয়াই মাইনাস কে ইকুয়ালস টু জিরো, আমরা এই ফরম্যাটে নিয়ে যাব। কখন নিয়ে যাব, বজ্রগুণের পদ্ধতি যখন আমরা ইউজ করব, সূত্র যখন আমরা ইউজ করব, তখন আমরা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে ডান পাশ থেকে জিরো করা। অপনয়ন এবং প্রতিস্থাপনে আমাদের এই কাজটা করতে হয় না। তো আমরা যদি এই কাজটা করি, এই কাজটা করলে আমাদের ফর্মুলা, আমাদের সমীকরণ দুইটার চেহারা কেমন থাকে, দুইটা সমীকরণ থাকবে, দ্বিচলক বিশিষ্ট দুইটা সমীকরণ। চেহারাটা কেমন হয়, প্রথম সমীকরণটা এমন হতে পারে যে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই মাই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো। দ্বিতীয় সমীকরণটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো। এখন আমরা কি করব, সমীকরণটাকে ডান সাইডটা জিরো করার পর, আচ্ছা এখানে যে সবগুলো প্লাস থাকবে এমন না, প্লাস মাইনাস সহগের আগে প্লাস মাইনাস থাকবেই, এটা আপনারা জানেন। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ টু বি টু সি টু এটাকে আগে চিহ্নিত করে দেব। চিহ্নিত করে নেওয়ার পর আমরা কি করব, আমরা লিখবো এইভাবে বি ওয়ান সি ওয়ান, এটা আমরা রাফ করব। এটা হচ্ছে আমরা খাতাটায় বা অন্য কোথাও ছোট করে রাফ করে নিতে হবে। তো এই লাইনটা হচ্ছে আমরা রাফ করব। কি করব, প্রথমে এখানে লিখবো বি ওয়ান, অর্থাৎ প্রথম সমীকরণের ওয়াই এর সহগ, তার পাশে একটু গ্যাপ দিয়ে লিখবো সি ওয়ান, তারপরে লিখবো এ ওয়ান, তারপরে লিখবো হচ্ছে আবার বি ওয়ান, একটু নিচে লিখবো হচ্ছে বি টু, সি টু, এ টু, বি টু। ওকে, তারপর এই যে বি ওয়ান সি ওয়ান এর উপরে লিখে দেবো হচ্ছে এক্স, সি ওয়ান এ ওয়ান এর উপরে লিখে দেবো ওয়াই, এ ওয়ান বি ওয়ান এর উপরে লিখে দেবো হচ্ছে ওয়ান। অর্থাৎ এটা সমীকরণকে নির্দেশ করবে। আমরা উপরে একটা দাগ দিয়ে নিতে পারি আমাদের বোঝার সুবিধার জন্য। এটা হচ্ছে রাফ। ওকে, এবার আমরা সমাধান যখন করতে যাব, আমি একটা পাতা নিয়ে নিই। আমরা সমাধান যখন করতে যাব তখন আমরা কি করব, এক্স, আমরা এটাকে চিন্তা করতে পারি এভাবে, এক্স এর নিচে কাজ হবে এই চারটা সহগ নিয়ে, বি ওয়ান সি ওয়ান বি টু সি। ওয়াই এর জন্য কাজ হবে এই ওয়াই এর নিচে এই চারটা সহগ নিয়ে, সি ওয়ান এ ওয়ান সি টু এ টু। ধ্রুবকটা বা ওয়ান এর জন্য আমরা কাজ করবো হচ্ছে এ ওয়ান বি ওয়ান এ টু বি টু, এই চারটা। অর্থাৎ আমরা কি করবো একটু বলি, আমরা লিখবো হচ্ছে এক্স, লিখে টান দিব, মানে হচ্ছে এটা আমরা হচ্ছে যখন ম্যাথ সলভ করতে তখন করার পর আমরা বি ওয়ান এবং সি টু মাল্টি করে দিব, বি ওয়ান সি টু, নিচে লিখবো মাইনাস, তারপর নিচে থেকে উপরের দিকে যাব, বি টু সি ওয়ান, বি টু সি ওয়ান। অর্থাৎ সেকেন্ড দ্বিতীয় সমীকরণের y এর সহগ হচ্ছে বি টু, আর প্রথম সমীকরণের ধ্রুবকটা হচ্ছে C1। এরপর ইকুয়ালস টু ওয়াই, নিচে লিখবো। এবার ওয়াই এর জন্য আমরা কি করছিলাম, এই চারটা দিয়েছিলাম। তো এখানে আমরা প্রথমে বাম থেকে, মানে উপরের বাম কর্নার থেকে নিচের দিকে চলে আসবো। অর্থাৎ আমরা মাল্টি করব সি ওয়ান এ টু, মাইনাস করবো আবার নিচের, আবার আগেরটার মতোই সি টু এ ওয়ান, সি টু এ ওয়ান ইকুয়ালস টু লিখবো ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান বি টু, আগের মতো উপরে থেকে নিচের কর্নার, এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। এইটা করার পর আমরা কি পাবো, আমরা নিচে হচ্ছে এক্স, এটার নিচে আমরা একটা ভ্যালু পাবো ইকুয়ালস টু ওয়াই, এটার নিচে আমরা একটা ভ্যালু পাবো ইকুয়ালস টু ওয়ান, এটার নিচে আমরা একটা ভ্যালু পাবো। তারপর আমরা কি করব, তারপর আমরা সরি তারপর আমরা এক্স এবং নিচে যে ভ্যালুটা সেইটা ইকুয়ালস টু ওয়ান এবং নিচে যে ভ্যালুটা এইটা, এখান থেকে আমরা, এখানে আমরা সলভ, আমি একটু ম্যাথটা দেখাবো যখন আপনি বুঝতে পারবেন, আগে প্রিন্সিপালটা একটু বুঝে নিই। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব, এবং আরেকটা করবো কি ওয়াই
ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই যা পাবো এখান থেকে এখানে যে একটা ইকুয়েশন পাবো এই ইকুয়েশন থেকে আমরা y এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তো এইটার জন্য আমি আপনাদেরকে এখানে আমি যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসটা এখানে বর্ণনা করা আছে, আপনারা এটা মাথায় রাখতে পারেন। এই ফর্মুলাটা দিয়ে আমরা অজগ্র পদ্ধতিতে সলভ করে ফেলছি 25 নম্বর ম্যাথ। তো প্রথমে কি করছি, প্রথমে হচ্ছে x বাই a y বাই b ইকুয়ালস টু 2 দেয়া আছে, এবং ax মাইনাস by ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা দেয়া আছে। প্রথমে আমরা কি করব, ax প্লাস by প্লাস c এই ফরম্যাটে নিয়ে যাব, অর্থাৎ আমরা এই ইকুয়েশনের যে ফরম্যাটটা সেই ফরম্যাটে নিয়ে যাবো, এখানে কোনো ভগ্নাংশ থাকবে না। সেটা করা হয়েছে এখানে। এ বি আমরা এখানে নিচে লসাগু করছি, এ বি আসছে। তারপর তাহলে কি হচ্ছে, বিএক্স প্লাস এ ওয়াই ইকুয়ালস টু 2, তারপর আমরা যদি দুই পাশে ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে বিএক্স প্লাস এ ওয়াই ইকুয়ালস টু টুয়াইস এবি, তারপর বিএক্স প্লাস এ ওয়াই মাইনাস টুয়াইস এবি, এটা হচ্ছে একটা ইকুয়েশন। আর ডান পাশেরটা জাস্ট আমরা এই এ স্কয়ার মাইনাস বি স্কয়ারটাকে বাম পাশে নিয়ে চলে আসছি, এটা সেকেন্ড ইকুয়েশন থেকে। এখন আমরা এই ফর্মুলাটা আমরা একটু আলোচনা করলাম, সেই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করছি। কিভাবে দেখেন, আমাদের ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা যদি আমরা এখানে একটু ছোট করে নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা না, হোয়াটএভার। দেখেন এক্স এর নিচে কি থাকার কথা ছিল, এক্স এর নিচে থাকার কথা ছিল বি1 সি2, বি1 ইন্টু সি2 মাইনাস বি2 ইন্টু সি1। তো এইটা এখানে আছে কিনা, আমরা এই যে এক্স দিছি, এক্স এর নিচে এক্স দেওয়ার পর আমরা কি করব, বি1 সি2, তাহলে বি1 মানে কি, 1 নম্বর সমীকরণে ওয়াই এর সহগ। তো 1 নম্বর সমীকরণ হচ্ছে এইটা, এখানে ওয়াই এর সহগ হচ্ছে এ, তাহলে এই যে আমরা এখানে এ লিখে দিছি। এ বি1 এর সাথে মাল্টি কি হয়েছিল, সি2, সি2 মানে হচ্ছে 2 নম্বর সমীকরণের ধ্রুবক। 2 নম্বর সমীকরণের ধ্রুবক কোনটা, মাইনাস এ স্কোয়ার মাইনাস ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ব্র্যাকেটের ভিতরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো সেটা আমরা এখানে মাল্টিপ্লাই দিব। মাইনাস এক্স এর নিচে আরেকটা কি মাইনাস কি ছিল, মাইনাস ছিল হচ্ছে এখানে দেখেন বি2 সি1, বি2 ইন্টু সি1। বি2 মানে কি, বি2 মানে হচ্ছে দ্বিতীয় সমীকরণের ওয়াই এর সহগ। দ্বিতীয় সমীকরণে ওয়াই এর সহগ কি, দ্বিতীয় সমীকরণে ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস বি, তাহলে আমরা এখানে মাইনাস বি, এই মাইনাসটা হচ্ছে ফর্মুলার মাইনাস, ব্র্যাকেট দিয়ে মাইনাস বি, এবং দ্বিতীয় সমীকরণের সি1 ছিল বি2 ইন্টু সি1, আপনি এই ক্রস মাল্টিপ্লিকেশন মনে রাখবেন, বি2 ইন্টু সি1, সি1 মানে হচ্ছে প্রথম সমীকরণের ধ্রুবক, সেই ধ্রুবকটা আমরা লিখে দিলাম। সেম অ্যাজ আমরা ওয়াই নিয়ে নিচে যেটার সাথে যেটা মাল্টি করা দরকার করে ফেললাম, মাইনাস করলাম, সেম অ্যাজ 1 লিখে সেটা এখানে সবসময় 1ই লিখবো, হ্যাঁ, ধ্রুবকের জন্য আমরা 1 লিখবো। লেখার পর যদি আমরা এখানে মাল্টি করে দিই, মাল্টি করার পর এই এই পোর্শনটা মাল্টি করে দিলাম, মাইনাস এই পোর্শনটা মাল্টি করে দিলাম, দেন আমরা নর্মাল এলজেব্রা করলে আমরা এই লাইনটা পেয়ে যাবো। এরপর আমরা কাজ কি করছি, এটাকে সিম্পলিফাই করছি, সিম্পলিফাই করার পর আমরা এই লাইনটা পেয়ে গেলাম। এরপর আমরা এক্স ইকুয়ালস টু এটা নিয়ে নিলাম। ওকে, তাহলে আমরা কি করব, এক্স সহ যা থাকবে সেটা ইকুয়ালস টু ধ্রুবকটা দিব একবার, ওয়াই সহ যা থাকবে ওটা সহ ইকুয়ালস টু ধ্রুবকটা দিব আরেকবার। তো এক্স সহ যা আছে এক্স ডিভাইড বাই মাইনাস এ কিউব মাইনাস এ বি মাইনাস এ বি স্কোয়ার, এটাকে সিম্পলিফাই করলে এ কে কমন নিলে মাইনাস এ কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসলো। আর এখান থেকে আমরা যদি ধ্রুবকটা নিয়ে নিই 1 ডিভাইডেড মাইনাস কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসলো। তো এটাকে যদি আমরা নর্মাল অ্যালজেব্রা করি তাহলে আমরা এখানে এক্স এর ভ্যালু পেয়ে যাই এ। ঠিক একইভাবে ওয়াই ইকুয়ালস টু 1 ডিভাইডেড মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা দেওয়ার পর আমরা ওয়াই এর ভ্যালু পেয়ে যাব বি। তাহলে আমাদের নির্ণয় সমাধান এক্স ওয়াই এ ইন্টু বি। আমি জানি না আসলে এই সূত্রটা দিয়ে আমি যা বললাম এই সূত্রটা এটা আপনাদেরকে কতটুকু হেল্প করতে পারছে বা আমি আপনাদের কতটুকু বুঝাইতে পারছি। তবে যেই দ্বিচলক বিশিষ্ট সমাধানের ক্ষেত্রে যেই সমীকরণগুলোতে চলকের সহগ এরকম লেটার দিয়ে থাকবে, এ বি সি ডি দিয়ে থাকবে, আপনারা যদি বাসায় একটু প্র্যাকটিস করেন বজ্রকরণ সূত্র তাহলে খুব সহজে করা যায়। অথবা
আপনারা আর কি ম্যাক্সিমাম যা করছেন খাতায়, যে কি করছেন আপনারা, আপনারা হচ্ছে অপনয়ন পদ্ধতি করছেন। হ্যাঁ, এটাও করা যাবে, কিন্তু অপনয়ন পদ্ধতি করতে গেলে কি হবে, আপনার একটু চিন্তা করতে হয়। হুম, যে কোনটা আমি এলিমিনেট করব, সেটার সাথে কি দিয়ে মাল্টি করব, কোন সমীকরণটার সাথে 1 নম্বর সমীকরণের সাথে 2 নম্বর সমীকরণ যোগ করব নাকি বিয়োগ করব। তো এই যে কালক্ষেপণ যে হচ্ছে পরীক্ষার হলে, এটা আর হবে না আপনি যদি বজ্রকর পদ্ধতিটা একটু প্র্যাকটিস করেন বাসায়। আর এই পদ্ধতি দিয়ে যেই সমীকরণগুলোতে নাম্বার আছে, এক্স ওয়াই সহগ নাম্বার আছে, সেগুলোকে খুব সুন্দরভাবে সলভ করা যায়। আপনারা আপনাদের কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি, সময় কম সময়ে ভালোভাবে সলভ করার জন্য আপনারা চাইলে এটা করতে পারেন। তো আমাদের তো এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা এই সমাধানটা দেখে বাসায় প্র্যাকটিস করতে পারেন। যদি আপনারা কেউ না বুঝে থাকেন, তো আশা করি কোশ্চেন করলে আমরা সেটার অ্যান্সার দিতে পারবো। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে চলবো। আমি একটু লাইভটা দেখি যে লাইভে আমাদেরকে কেউ কমেন্ট করছে কিনা। আচ্ছা, আমরা সেকেন্ড ম্যাথে চলি। হ্যাঁ, সেকেন্ড ম্যাথটা আই থিঙ্ক খুবই ইজি ম্যাথ, যেহেতু বাংলায় ম্যাথ দিচ্ছে করতে আরো সুবিধা হবে। তারপর আমি একটু সলভ করে দেখি। কি বলছে, কোন শহরের লোক সংখ্যা 10 লক্ষ, যদি পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় এবং স্ত্রী লোকের সংখ্যা 6% কমে যায়, তারপরেও দেখা যায় শহরের লোক সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাহলে ওই শহরে পুরুষের সংখ্যা কত ছিল, স্ত্রীর সংখ্যা কত ছিল, এটাই বের করতে পারছে। তো এইটাকে আমরা যেহেতু হচ্ছে বাংলায় ম্যাথ দিছে, অর্থাৎ 6, 7, 8, এই 6, 7, 8 এর যে হচ্ছে কি বলে পাটিগণিত সেখানকার ম্যাথ, তো আপনারা চাইলে সেভাবে করতে পারেন, ঐকিক নিয়মে করে ফেলতে পারেন, অথবা আপনি চাইলে সমীকরণ করে করতে পারেন। হ্যাঁ, তো নর্মালি ম্যাথটা আগে বুঝি। নর্মালি ম্যাথটা হচ্ছে এমন যে সে সে কোন একটা শহরে লোক, মানে আমরা কি করবো, চিন্তা করবো ছোট নম্বর দিয়ে। হ্যাঁ, ছোট নম্বর যে কোনো ম্যাথ বোঝার আগে আমরা 10 লক্ষ, 5 লক্ষ, 5,000, 10,000 এইভাবে বড় বড় নাম্বার আমরা করবো না। প্রথমে ছোট ছোট নাম্বার ধরে একটু ট্রাই করবো প্রিন্সিপালটা বের করা যায়, কিভাবে সলভ করা যায়। তো যদি আমি ধরলাম যে 10 লক্ষ না, ধরলাম যে কোনো একটা শহরে লোক সংখ্যা আছে 200 জন, ধরলাম যে 200 জন আছে। হ্যাঁ, তো বলছে কি, এর মধ্যে পুরুষ আছে মহিলা আছে, পুরুষের সংখ্যা 10% বেড়ে গেল। তো ধরে নিলাম, প্রথমেই ধরে নিলাম যে এখানে পুরুষ আছে এক্স জন, তাহলে মহিলা কতজন থাকবে, এখানে যদি আমরা মেল থাকে, মেল যদি থাকে এক্স, তাহলে অবশ্যই ফিমেল হবে হচ্ছে 200 - এক্স। তো এখন সেকেন্ড ফেজে কি বলছে, যে মেল বেড়ে গেছে 10%, ফিমেল কমে গেছে 6%। এখন মেল যদি ফল বেড়ে যায় 10%, তাহলে কি হবে, মেলের সংখ্যা কত হবে, 110% অফ এক্স। এটা কিভাবে আসলে আপনারা অবশ্যই ম্যাথ করতে দেখা যাবে। অর্থাৎ তখন 1.1x হবে হচ্ছে পুরুষের সংখ্যা, আর ফিমেল যদি 6% ড্রপ করে নাম্বার অফ ফিমেল, তাহলে কি হবে, মানে এটা হবে হচ্ছে 94% অফ 200 - 6। এটাই তো হবে। তো আলটিমেটলি প্রিন্সিপালটা কি, এই যে নতুন যে জনসংখ্যা হলো 1.1x এবং এইটা ফিমেল সংখ্যা, এই দুটো যদি আমরা যোগ করি, যোগ করার পর আবার সেই আগের সংখ্যাই থাকবে 200 জন। এখন আমরা যদি এইভাবে লিখি যে 94 / 100, বা 9.4, 0.94 ইন্টু 200 - এক্স, এটা হচ্ছে নতুন ফিমেলের সংখ্যা। তাহলে আমরা সমীকরণটা কি দিয়ে দাঁড় করাতে মানে তৈরি করতে পারি, 1.1x প্লাস 0.94 200 - এক্স, এটা হচ্ছে নতুন মেল এবং ফিমেলের সংখ্যা, ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু ওই যে প্রিভিয়াস নাম্বারটা, টোটাল প্রিভিয়াস নাম্বার, সেটা কি 200।
তো এখান থেকে কিন্তু আমরা খুব ইজি ভাবে এক্স এর একটা ভ্যালু বের করে ফেলতে পারবো। আর যদি এক্স এর ভ্যালু বের করে ফেলতে পারি, তাহলে 200 থেকে এক্স মাইনাস করলে আমরা ফিমেল নাম্বার অফ ফিমেল পেয়ে যাবো। এটা একটা ওয়ে। হ্যাঁ, এটা আপনারা করতে পারেন। অথবা আপনারা চাইলে ঐকিক নিয়মে করতে পারেন। ঐকিক নিয়মে করতে পারেন মানে কি, প্রিন্সিপালটা সেম। আমরা এই যে এইভাবে চিন্তা করি যে 100%, 110% অফ এক্স, এইভাবে চিন্তা না করে আমরা প্রথমে এটাকে সলভ করে নিতে পারি ঐকিক নিয়মে। তো এই যে 110% অফ এক্স, এটা কিন্তু আপনারা হচ্ছে রিটার্নে লিখবেন না। আপনারা লিখতে পারেন এইভাবে, যে ধরি পুরুষ এক্স, নতুন সংখ্যা কি হবে, এক্স প্লাস 10%। যেহেতু এখন বাংলায়, হ্যাঁ, আমরা লাস্ট এক্সাম পর্যন্ত ইংলিশেই করে এসেছি, তো এখন বাংলায়, তার মানে কি কি লিখবো, যে ধরি পুরুষ এক্স, নতুন সংখ্যা 10% বেড়ে যাওয়ার পর নতুন সংখ্যা কি হবে, এক্স প্লাস এক্স এর 10%। ওকে, তো এখান থেকে আপনারা এক্স প্লাস এক্স এর 10% মানে হচ্ছে এক্স বাই 100, সরি 10, কারণ কি এখান থেকে আমরা এক্স গুণন 10 ডিভাইড বাই 100, এখান থেকে শূন্য শূন্য কেটে গেলে এক্স বাই 10 এটা চলে আসে। এখন যদি আপনি এটাকে নর্মাল অ্যালজেব্রা করেন, তাহলে হবে 10 এক্স প্লাস এক্স মানে হচ্ছে 11x ডিভাইড বাই 10 মানে হচ্ছে 11.6। ঠিক একইভাবে আপনি কি করতে পারেন, মহিলার সংখ্যা বের করে ফেলতে পারেন। মহিলা সংখ্যা কি, যে 200 - x। 200 - x মানে আমি যে আর কি একটা নমুনা ম্যাথ বলছিলাম সেইটা, আমাদের এই অরিজিনাল ম্যাথটা তো সংখ্যা হচ্ছে 10 লাখ, প্লাস, প্লাস হবে না, এটা ক্ষেত্রে হবে মাইনাস, যেহেতু কমে গেছে, মাইনাস 200 - x এর 6%। এখান থেকে সলভ করে আমরা একটা নাম্বার পাবো। ওকে, তো এটাকে আপনারা চাইলে ঐকিক নিয়ম দিয়ে করে ফেলতে পারেন, যে পুরুষের সংখ্যা এক্স হলো, স্ত্রীর সংখ্যা কত হবে, 10 লাখ মাইনাস এক্স। তাহলে 100 জন পুরুষের সংখ্যা বৃদ্ধি পায় 10 জন, একজন পুরুষের কতজন, এক্স জনে কতজন, এটা হচ্ছে নতুন নাম্বার। না, নতুন নাম্বার হচ্ছে কতজন বৃদ্ধি পাইছে এইটা, আর আগে ছিল এক্স জন। তাহলে নতুন নাম্বারটা কি হবে, এই এক্স প্লাস এই যে যতজন বৃদ্ধি পাইছে এইটা। আবার 100 জন স্ত্রীর লোক কমে যায় 6 জন, একজনে কত, আর 10 লাখ মাইনাস এক্স জনে কত, তো কমে গেছে হচ্ছে এই যে এইটা, 6 × 10, কি বলে, 10 লাখ - x ডিভাইড বাই 100। ওকে, নতুন সংখ্যা কত, নতুন সংখ্যা হচ্ছে আগে ছিল 10 লাখ মাইনাস এক্স, এখন কমে গেছে কত, এই যে এইটা, তাহলে এটা থেকে এটা মাইনাস করতে হবে। ওকে, তো নতুন পুরুষের সংখ্যা নতুন স্ত্রীর সংখ্যা বের করে ফেলতে পারলাম আমরা। দেন আবার কিন্তু সেই আগের প্রসেসই চলে গেলাম, শর্ত মতে এক্স মানে আগে কত ছিল পুরুষের সংখ্যা সেইটা, প্লাস 10% বেড়ে কত হলো এইটা, তাহলে এইটা হচ্ছে নতুন পুরুষের সংখ্যা। আর এটা ছিল হচ্ছে 10 লাখ মাইনাস এক্স ছিল আগের মহিলা সংখ্যা, এখান থেকে মাইনাস করছি আমরা এই 10 লাখ মাইনাস এক্স এর 6%, এটা হচ্ছে নতুন ফিমেল সংখ্যা। এখান থেকে যদি আমরা এক্সটাকে সলভ করে বের করে ফেলি, তাহলে এক্স এর সংখ্যা হবে 3,75,000, অর্থাৎ পুরুষের সংখ্যা 3,75,000, স্ত্রীর সংখ্যা এবার খুবই সুন্দরভাবে আপনারা বের করে ফেলতে পারবেন। এইবার আমরা তৃতীয় ম্যাথে যাচ্ছি। হুম, তৃতীয় ম্যাথটা কাজের ম্যাথ, কাজ ও সময়ের ম্যাথ। কি বলছে, একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক একটি কাজ 5 দিনে করতে পারে। যদি 5 জন স্ত্রীলোক আর 5 জন বালক একদিনে কাজটার 7/12 অংশ করতে করতে পারে, তাহলে দেখেন একজন পুরুষ একই কাজটা কতদিন করতে পারবে। মানে একজন মেল, একজন পুরুষ, একজন স্ত্রী, একজন বালক মিলে 5 দিনে কাজটা করে, তাহলে একদিনে কতটুকু করে, নর্মাল লজিক আমরা ঐকিক নিয়ম করে বের করে ফেলতে পারি, যে একজন পুরুষ প্লাস একজন মহিলা আর একজন বালক একদিনে কতটুকু করবে, একদিনে করতে পারে হচ্ছে 1/5 বা 1/5 অংশ কাজ। এটা আমরা কিন্তু প্রথম লাইনটা পড়ে ফেলার সাথে সাথে, যেহেতু আমরা প্রিলিমিনারি
পিলি পিলি দিচ্ছি, অটোমেটিক আমাদের মাথায় কিন্তু চলে যাবে কাজ ক্ষমতা। আহ, কাজ ও সময়ের মেয়াদগুলো থেকে আমরা অটোমেটিক বলতে পারি যে 5 দিনে শেষ করতে হবে, আমরা একদিনে করতে পারি 1/5। মাথায় চলে আসে অটোমেটিক, কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো না, আমরা ঐকিক নিয়ম দিয়ে করে দিব। সেই ঐকিক নিয়ম দিয়ে কিভাবে করা আছে বা করতে হবে সেটা হচ্ছে আমাদের সলভ করা আছে, আপনার সলভটা দেখতে পাবেন সবসময়। তার কথা হচ্ছে 5 জন স্ত্রীলোক আর 5 জন বালক মিলে একদিনে করে 7/12 অংশ। যদি এটা আমি বের করতে পারি যে 5 জন ফিমেল, 5 জন বয়, এরা একদিনে করে কত অংশ? 7/12 অংশ। তাহলে যদি কোনোভাবে একজন ফিমেল, একজন স্ত্রীলোক, একজন বালক একদিনে কতটুকু বের করতে পারে, এটা আমরা করতে পারি, বের করে ফেলতে পারি, তাহলে একজন পুরুষ একদিনে কতটুকু কাজ করে সেটা আমরা বের করে ফেলতে পারবো। এই একজন মহিলা ও একজন বালকের কাজের অংশটা 1/5 থেকে মাইনাস করে। ওকে, 5 জন মহিলা 5 জন বালক করে 7/12। এখন একজন মানে কি, 5 জনকে যদি আমরা 5 কে 1 বাড়াতে চাই তাহলে আমাদেরকে 5 কে ভাগ করতে হবে 1 দিয়ে, এই 5 কে ভাগ করতে হবে 1 দিয়ে, অর্থাৎ আমাদের সম্পূর্ণ লেফট সাইডটাকে ভাগ করতে হবে 5 দিয়ে। সম্পূর্ণ লেফট সাইডটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে রাইট সাইডটাকে আমরা কি করবো, 5 দিয়ে ভাগ করে দিব। তাহলে লেফট সাইডটাকে 5 দিয়ে ভাগ করলে কি হবে, কি বের হবে, একজন মহিলা প্লাস একজন বালকের একদিনের কাজের অংশ। আর ডান সাইডটা কি হবে, 7/12 গুণন 1/5। এখান থেকে আমরা কি করতে পারি, 7/60 অংশ। তার মানে একজন মহিলা একজন বালক মিলে একদিনে 7/60 অংশ, আবার একজন পুরুষ একজন মহিলা একজন বালক মিলে একদিনে করে 1/5 অংশ। তাহলে একজন পুরুষ একদিনে কাজ করতে পারে। সুন্দরভাবে আমরা বুঝতে পারি যে 1/5 থেকে যদি আমরা 7/60 মাইনাস করে দেই তাহলেই চলে আসবে। তারপর সেটাকে আমরা আবার নর্মালি আমরা শর্টকাটে উল্টাই দিলেই দিনের সংখ্যা পেয়ে যাই, কিন্তু আমরা এখানে কি করবো, আমরা এখানে ঐকিক নিয়মের মাধ্যমে, যেহেতু রিটেন এক্সাম একটু ডিটেলস দেখার চেষ্টা করবো, করে ফেলবো। তো আপনারা কি করছেন, এই কয়েকটা ম্যাথে মানে খাতায় আমি দেখলাম যে আপনারা হচ্ছে এই জায়গাটা ভুল করে ফেলছেন। হ্যাঁ, এই জায়গাটা আপনারা ভুল করে ফেলছেন। কিভাবে ভুল করছেন, আপনারা বলতে এইভাবে করছেন যে 5 জন মহিলা আর 5 জন বালক, এরা হচ্ছে একদিনে করে 7/12। ওই যেখানে আমরা কি করছেন, কোথায় আপনারা মহিলাটাকে এক বানাইছেন, তাহলে একজন মহিলা 5 জন বালক কত কত অংশ করবে, আপনারা সুন্দর করে নিচে 5 দিয়ে ভাগ করে দিচ্ছেন। পরের লাইনে আবার কি করছেন, এই একজন বালককে আবার এক বানাইছেন, অর্থাৎ একজন মহিলা একজন বালক, এখানে আবার আরেকটা 5 দিয়ে গুণ করে দিচ্ছেন। তাহলে হয়ে গেছে 7/300। এটা আসলে হবে না, এটা ভুল। ওকে, তো আপনারা কি করবেন, সম্পূর্ণ এই যে প্লাস, এই প্লাসটা, হ্যাঁ, সম্পূর্ণ লেফট সাইড থেকে আমরা 5 দিয়ে ভাগ করে ফেলবেন। আচ্ছা, আমাদের লাইভে কতজন আছে? 10 জন আছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি যে ম্যাথ গুলো দেখাচ্ছি আপনারা কি ধরতে পারতেছেন কিনা? আমি আপনাদেরকে শেখাচ্ছি এমন ভাবে যে আপনারা ম্যাথ গুলো আগে থেকেই পারেন। আপনারা হচ্ছে অ্যাডভান্সড লার্নার, যেহেতু আমরা রিটেন এক্সাম দিতে যাচ্ছি, সেইভাবে যেন আপনি ধরতে পারেন। যারা বেসিক মানে একদম শূন্য জ্ঞান, এইভাবে শেখাচ্ছি না, শেখাচ্ছি যে আপনারা এটা কি পারেন। ঠিক আছে, সলিউশনটা দেখি। সলিউশনটা সেম, আমি যা বললাম সেটাই, যে একজন পুরুষ একজন স্ত্রী 5 দিনে করে, তাহলে একজন একদিনে কতটুকু করে, আর 5 জন ছিল 5 জন বালক একদিনে কাজটি এত অংশ করতে পারে। 5 দ্বারা যদি আমরা ভাগ করে ফেলি তাহলে 7/60 অংশ হয়ে গেল। তাহলে একজন পুরুষ একদিনের কাজের পরিমাণ 1/5 মাইনাস 7/60, এখান থেকে আমরা 1/12 পেয়ে যাই একজন পুরুষের কাজের অংশ একদিনে সে করতে পারে। এইটার আগে আপনারা এখানে লিখে নিতে পারেন, ধরে নিতে পারেন যে মনে করি সম্পূর্ণ কাজটি এক অংশ, এটা লিখলে বেস্ট হয়। হ্যাঁ, যে মনে করি সম্পূর্ণ কাজটি এক অংশ, তাহলে আর কোনো মানে কেউ আপনাকে কোনোভাবে কোশ্চেন করতে পারবে না যে ম্যাথটায় কোনো ফাঁকা আছে, আপনার লিখে রাখা মানে ফাঁকা রেখে দিচ্ছেন। ওকে, তারপর নর্মাল উইকিং নিয়ম, একজন পুরুষ কতটুকু কাজ করতে মানে সম্পূর্ণ কাজটা করতে এক অংশ কাজ করতে কতদিন সময় লাগে, 12 দিনে, এটা আপনারা বের করতে পারেন, করে ফেলবেন।
আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না এখনো, যারা দেখতেছেন আমাদের ক্লাস সম্বন্ধে বা অন্য যে কোনো বিষয়ে আপনারা চাইলে মতামত দিতে পারেন ইমপ্রুভ করার জন্য। নেক্সট মোবাইল গেছে, এটাও ছোট একটা টুইস্ট, ছোট টুইস্ট না, আসলে এটা খুবই ইজি ম্যাথ। ম্যাথটা কি আছে যে একজন ঠিকাদার 25 দিনে একটা রাস্তা করার কাজ দিচ্ছে, সে 30 জন শ্রমিককে নিয়োগ করছে। 25 দিনে সময় দিছে 25 দিন, শ্রমিক দিছে 30 জন। তারপর সে 30 জন দিয়ে কাজ করাতে করাতে 15 দিন গিয়ে দেখলো যে 15 দিন পর দেখলো যে তার কাজের অর্ধেক অংশ হয়ে গেছে, বাকি অর্ধেক এখনো পড়ে গেছে। তাহলে এই 30 জনকে দিয়েই যদি সেই কাজটা বাকি অর্ধেক করাইতে যেত, নর্মালি আমরা বুঝতে পারি যে তাকে আরো 15 দিন কাজটা করানো লাগবে, অর্থাৎ টোটাল টাইম লাগবে 30 দিন। কিন্তু তার হাতে সময় আছে হচ্ছে আর 10 দিন। এই 10 দিনে সে কাজটা যদি শেষ করতে চায় তাহলে অবশ্যই তার কাজের স্পিড বাড়াইতে হবে। স্পিড বাড়াইতে হবে মানে হচ্ছে তাকে কি করতে হবে, অতিরিক্ত শ্রমিক নিয়োগ দিতে হবে। প্রশ্ন হচ্ছে যে অতিরিক্ত কতজন শ্রমিক নিয়োগ দিতে হবে। তাহলে সিম্পল হিসাব, নর্মালি আপনি বের করবেন যে হাফ অংশ কাজ 15 দিনে সে করছে কি হাফ অংশ কাজ, অর্থাৎ 30 জন শ্রমিক 15 দিনে করে হাফ অংশ কাজ। মনে করি সম্পূর্ণ কাজটি এক অংশ, সম্পূর্ণ কাজটা হচ্ছে এক অংশ। তাহলে হাফ অংশ কাজ করতে 30 জন শ্রমিকের লাগে 15 দিন, নর্মাল যদি 30 জন শ্রমিকের লাগে 15 দিন, বা যেহেতু আমাদের এখানে শ্রমিক সংখ্যা চলছে তাহলে 15 দিন দরকার হয় 30 জন শ্রমিকের। একদিন দরকার হবে কতদিন শ্রমিকের, আর 10 দিন দরকার হবে কতদিন শ্রমিকের, যেহেতু আমাদের হাতে আছে 10 দিন। এটা বের করে ফেলতে পারলেই আমরা কি পারবো, অতিরিক্ত শ্রমিক কতজন লাগবে সেটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এটা সলভটা এখানে আমরা নিয়ে এসে দিই। হোয়াট এভার, আমরা যদি এটা করে ফেলি যে হাফ অংশ কাজ, হাফ অংশ কাজ 15 দিনে সম্পন্ন করে 30 জন শ্রমিক। তাহলে একদিনে সম্পন্ন এই হাফ অংশ কাজ, বাকি কাজ হচ্ছে আমাদের হাফ অংশ, একদিনে সম্পন্ন করবে কতজন শ্রমিক। নর্মালি আমরা বুঝি যে এটা হচ্ছে গুণন হবে, তাই তো? তাহলে আমরা সুন্দর করে এখানে গুণন করে দিব। আচ্ছা, আমি এখনো কারো রেসপন্স দেখতে পাচ্ছি না, আপনারা রেসপন্স করবেন যদি কোনো প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে একদিনে সম্পন্ন করতে পারবে কতজন, একদিনে সম্পন্ন করতে দরকার হবে কতজন, 30 গুণন 15, 10 দিনের জন্য কত লাগবে, 10 দিনে সম্পন্ন করতে দরকার হবে, পরের লাইন আমরা লিখে দেবো হচ্ছে 30 গুণন 15 ডিভাইডেড বাই, কম লাগবে এবার 10। নর্মালি যদি আমরা এখানে ক্যালকুলেশন করি 3 15 45 জন লাগবে, অর্থাৎ হাফ অংশ কাজ, বাকি হাফ অংশ কাজ করতে 45 জন শ্রমিকের দরকার হবে। তো আমাদের ইতিমধ্যে আমাদের এই টাইপ ম্যাথ গুলোতে কি করেন জানেন, এই টাইপ ম্যাথ গুলোতে আপনারা তাড়াহুড়ায় 45 জন, আপনার ম্যাথটা পারেন না এমন না, আপনার ম্যাথটা পারেন কিন্তু তাড়াহুড়ায় আপনার 45 জন অ্যান্সার লিখে দিয়ে আসেন। কিন্তু না, এখানে চাইছে হচ্ছে অতিরিক্ত কতজন শ্রমিক দরকার, তাই তো, যে অতিরিক্ত। তো 30 জন তো আগে থেকেই নিয়োগ দেওয়া আছে, অতিরিক্ত কতজন লাগতেছে, অতিরিক্ত দরকার হচ্ছে 45 মাইনাস 30, অর্থাৎ 15 জন। আচ্ছা, এইটা হচ্ছে সলভ, কিন্তু আমাদের ফাইল তৈরি করা আছে, আপনাকে দেওয়া হবে, সমস্যা নেই, এটা আপনারা পেয়ে যাবেন। নেক্সট ম্যাথ, নেক্সট ম্যাথটা লাভ ক্ষতির ম্যাথ। এটা হচ্ছে এই টাইপ ম্যাথ পিডিতে আসে, ডিটেলে চলে, ডিটেলও আসে, পিডিতেও আসে। তো আপনারা কি করবেন, ডিটেলস আলোচনা করবেন, ডিটেলস সলভ করবেন রিটেনের জন্য। কি বলছে যে একটা কোন একটা দ্রব্য, একটা জিনিস 252 টাকায় বিক্রি করলে 16% ক্ষতি হয়, 312 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হবে। অর্থাৎ এখানে কিন্তু কোনোটা ক্রয় মূল্য বা সিপি দেয়া নাই, হ্যাঁ, সিপির থেকে একটা কম মূল্য দেওয়া আছে, সেটা কত, 252 টাকা। এটা কিন্তু ক্রয় মূল্য থেকে কম, কারণ এই 252 টাকায় এই জিনিসটা বিক্রি করে আমাদের ক্ষতি হয়েছে, কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, 16%। অর্থাৎ 252 টাকা এই জিনিসটার ক্রয় মূল্য থেকে কম। আরেকটা মূল্য দেওয়া আছে যেটা হচ্ছে প্রফিট করে বিক্রি,
হ্যাঁ, একটা আমরা প্রফিট করছি করে বিক্রি করছি, সেটা হচ্ছে 312। এখানে আমাদের দরকার হবে যে কত পার্সেন্ট প্রফিট করলাম, কত পার্সেন্ট প্রফিট করলাম এটা জানার জন্য আমাদেরকে ক্রয় মূল্যটা জানতে হবে, যে ক্রয় মূল্য থেকে কত বেশি, তাহলে আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের মেইন টার্গেট এখানে ক্রয় মূল্যটা বের করা। তো আপনারা এটা রৈখিক নিয়ম দিয়ে বের করে ফেলতে পারেন, অথবা শর্টকাট না আমরা বলবো, শর্টকাট বলবো না, এটাকে আমরা সমীকরণ ইউজ করে বের করে ফেলতে পারি। কিভাবে দেখেন, এই যে ক্রয় মূল্য থেকে যে কম মূল্যটা দেওয়া আছে 252, এটা আসলে কত পার্সেন্ট? 16% ক্ষতি। 16% ক্ষতি মানে এটা অ্যাকচুয়ালি ক্রয় মূল্যের 100 - 16%, মানে ক্রয় মূল্যের 84%। নর্মাল কনসেপ্ট। তাহলে আমরা বলতে পারি যে, এই লজিক থেকে আমরা কি বলতে পারি, যে 100 - 16% বা ক্রয় মূল্য, আচ্ছা প্রথমে আমরা এটাকে ধরে নিই, হ্যাঁ, যে ধরি ক্রয় মূল্য হচ্ছে এক্স, তাই তো? তাহলে এক্স এর 100 - 16%, এটা হবে হচ্ছে 252 টাকা। এক্স এর 100 - 16, অর্থাৎ এক্স গুণন 100 - 16 হচ্ছে 84 বাই 100, এটা হচ্ছে 252 টাকা। এখান থেকে যদি সুন্দর করে আমরা 84x ইকুয়ালস টু 252 গুণন 100, সো দ্যাট এক্স ইকুয়ালস টু 252 গুণন 100 ডিভাইড বাই 84। তো 252 গুণন 184, এটাকে যদি আমরা নর্মালি ক্যালকুলেট করি, তো ক্যালকুলেট করলে আপনারা নর্মাল কি বলে কাটাকাটি করতে পারেন, অথবা ডিরেক্ট অ্যান্সারও করতে পারেন। তো কাটাকাটি করার জন্য আমরা প্রথমে কি করতে পারি, এই 84 কে 2 দিয়ে ভাগ করতে পারি, 252 কে 2 দিয়ে ভাগ করতে পারি, আবার 42 কে 2 দিয়ে ভাগ করতে পারি। আচ্ছা আমি এখানে, সরি আমাদের তো ইংলিশে আসলে লিখে অভ্যাস, মিস্টেক হয়ে গেছে। আবার 126 কে 2 দিয়ে ভাগ করতে পারি, আবার 42 কে 2 দিয়ে ভাগ করতে, নর্মাল কাটাকাটি যেটা বুঝে আর কি। তো যেটাই হোক, এখান থেকে আমরা পাবো হচ্ছে এক্স এর ভ্যালু 300, অর্থাৎ ক্রয় মূল্য ছিল 300 টাকা। এখন ক্রয় মূল্য যদি 300 টাকা হয়, বিক্রয় মূল্য যদি 312 টাকা হয়, তাহলে বাড়ছে কত টাকা? 12 টাকা। এখান থেকে আমরা বের করে ফেলতে পারি যে লাভ হচ্ছে 12 টাকা। তাহলে লাভের পার্সেন্টেজ কত? লাভের পার্সেন্টেজ হচ্ছে, উপরে ফর্মুলা আমরা ইউজ করতে পারি 12 ডিভাইডেড বাই 300 মাল্টি 100, এখান থেকে আমরা 4% বের করে ফেলতে পারি। অথবা এটাকে আমরা সুন্দর করে কি করতে পারি, সুন্দর করে আমরা ঐকিক নিয়মে করে ফেলতে পারি, যে ক্রয় মূল্য 84 টাকা হলে, সরি সরি সরি, তোমাদের ক্রয় মূল্য লাগবে, তাই তো? যে বিক্রয় মূল্য 84 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, যেহেতু 16% ক্ষতি, এখান থেকে বিক্রয় মূল্য 1 টাকা হলে কত? বিক্রয় মূল্য 252 টাকা হলে কত? আলটিমেটলি আমরা ওই সেম সমীকরণ ফর্ম করে যা পাবো, এখানে ওই নিয়মে করলে একই পাবো। সেম একই ভাবে, যে ক্রয় মূল্য যদি 300 হয়, তাহলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 300 হলে, ক্রয় মূল্য 300 হলে বিক্রয় মূল্য 312 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে কত, আর ক্রয় মূল্য 100 টাকা হলে কত, এটাই তো হচ্ছে আমাদের পার্সেন্টেজ বের করার ইয়ে। এইভাবে আমরা করে ফেলতে পারি। এবার আমরা পরের ম্যাটটায় চলে যাই। হম পরের ম্যাথটা হচ্ছে আমাদের লাভ ক্ষতির ম্যাথ। পরের ম্যাথটা আমাদের পার্সেন্টেজের ম্যাথ, কিন্তু এখানে হচ্ছে 3টা স্টেপ দেওয়া আছে। 3টা স্টেপ কি? 3টা স্টেপ বলতে হচ্ছে 2 বার পার্সেন্টেজ বাড়ছে। কি বলছে, একজন ঘড়ি নির্মাতা 20% লাভে দোকানদারের নিকট ঘড়ি বিক্রয় করে এবং দোকানদার 10% লাভে ক্রেতার নিকট ঘড়ি বিক্রয় করে। তো
তাহলে যদি ক্রেতা যে ঘড়িটি 396 টাকায় ক্রয় করলো সেই ঘড়ির নির্মাণ খরচ কত, অর্থাৎ বিষয়টা হচ্ছে নর্মাল। যদি নির্মাণ খরচ হয় এক্স, তাহলে প্রথমে কি করছে নির্মাতা, হ্যাঁ নির্মাতা তার খরচ যদি এক্স হয়, সে এটাকে 20% বাড়াই দিয়ে বিক্রি করছে। 20% বাড়াইছে মানে হচ্ছে 1.2x হয়ে গেছে, 1.2x হয়ে গেছে এটার দাম। এই দামে কি করছে দোকানদার কিনছে। দোকানদার আবার কি করছে, দোকানদার আবার এটার দাম 10% বাড়াই দিতে মানে হচ্ছে প্রফিট করছে, 10% প্রফিট করে বিক্রি করছে। বিক্রি করার পর সে যেই দামটা হয়েছে সেটা ক্রেতা কিনছে, ক্রেতার ক্রয় মূল্য সেই দামটা হচ্ছে 393। অর্থাৎ নির্মাণ খরচ ছিল এক্স, এটাকে আমরা প্রথমে 20% বাড়াইলাম, বাড়াইলে কত হলো 1.2% বা 1.2x হলো। এটাকে যদি আমরা আবার 10% বাড়াই তাহলে কত হবে, 1.2 গুণন 110 ডিভাইড বাই 100 ইন্টু এক্স। ওকে, এটা হচ্ছে আমাদের, মানে আমরা যদি সমীকরণ ফর্ম করে করি তখন দামটা হবে এমন। কত আসবে ভ্যালু, 1.32x। অর্থাৎ নির্মাণ খরচ ছিল এক্স, 20% বাড়ানোর পর দাম হলো এইটা, আবার সেটাকে 10% বাড়ানোর পর দাম হইলো 1.32x। এই 1.32x এটাই হচ্ছে 396। এটা এখান থেকে আমরা এক্সট্রা খুব সহজে বের করে ফেলতে পারি। সেটা হচ্ছে 300 টাকা। ওকে, অর্থাৎ আমরা 396 ডিভাইডেড বাই এটা ক্যালকুলেট করলেই আসবে হচ্ছে 300 টাকা। তো এইভাবে আমরা কি করতে পারি, ইকুয়েশন ফর্ম করে করতে পারি যে ধরলাম নির্মাণ খরচ হচ্ছে এক্স, নির্মাণ খরচ হচ্ছে এক্স, 20% বৃদ্ধির পর দোকানদারের ক্রয় মূল্য হচ্ছে এক্স প্লাস 20%, এক্স প্লাস এক্স এর 20%, এক্স এর 20% হচ্ছে দোকানদারের ক্রয় মূল্য, অর্থাৎ সেটা হচ্ছে 1.2। 10% বাড়ানোর পর দোকানদারের বিক্রয় মূল্য বা ক্রেতার ক্রয় মূল্য সেটা হচ্ছে 1.32x। আর এই 1.32x এই হচ্ছে 396, সেখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করে ফেললেই করতে পারি। অথবা এটাকে আমরা দুই তিনটা ধাপে কি করতে পারি, ওই নিয়মে করতে পারি। কিভাবে কি নিয়মে করতে পারি, যে ক্রেতা যে ঘড়িটা কিনছে সেটা 396 টাকা, কত পার্সেন্ট লাভে, 10% লাভে। তাহলে আমাদের দরকার হচ্ছে কি বিক্রেতার ক্রয় মূল্য বের করার জন্য। হ্যাঁ, বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে এইটা, দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে 396, দোকানদারের ক্রয় মূল্য কত সেটা আমরা বের করবো। সেটা বের করার জন্য কি কি করতেছি, এই 10% লাভ, তার মানে হচ্ছে আমরা যদি ক্রয় মূল্য বের করবো, তাহলে এই বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত, 100 ডিভাইডেড বাই 110। আর বিক্রয় মূল্য যদি 396 হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, 396 তো এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি কি বের হবে, 396, 360 টাকা। এই 360 টাকা কি, 360 টাকা হচ্ছে দোকানদারের ক্রয় মূল্য। এই দোকানদারের ক্রয় মূল্যটা আবার কি, দোকানদারের ক্রয় মূল্যটা হচ্ছে নির্মাতার বিক্রয় মূল্য। সে কত পার্সেন্ট লাভে বিক্রয় করছে, 20% লাভে বিক্রয় করছে। আবার সেম প্রসিডিউর, যে বিক্রয় মূল্য যদি, যেহেতু 20% লাভ অর্থাৎ 120 টাকা বিক্রয় মূল্য, নির্মাণ খরচ 100 হলে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিক্রয় মূল্য 120 টাকা হলে নির্মাণ খরচ 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে নির্মাণ খরচ কত টাকা, আর বিক্রয় মূল্য যদি 360 টাকা হয় তাহলে নির্মাণ খরচ কত টাকা। তো এখান থেকেও আমরা কিন্তু সুন্দর করে বের করে ফেলতে পারি অ্যান্সার। তো দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আমরা এক্স ধরে ইকুয়েশন সলভ ফর্ম করে করতে পারি, ইকুয়েশন সলভ করতে পারি। আর একটা হচ্ছে আমরা এই দুই ভাবে করতে পারি। ইকুয়েশন ফর্ম ফর্ম করে করলে আমি আই থিঙ্ক পরীক্ষার হলে আপনাদের সময়টা বাঁচবে। আর এইভাবে ওই নিয়মে করলে একটু সময় বেশি লাগতে পারে, আপনারা যে যেটাতে কমফোর্ট ফিল করবেন আপনারা সেইভাবেই ম্যাথটা করে ফেলবেন। তাহলে আমাদের এই যে 6টা ম্যাথ ছিল, সেই 6টা ম্যাথ আমি উম, আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করলাম। এইবার আমরা পরবর্তী
বা অন্য প্রশ্নগুলো নিয়ে আলোচনায় যেতে পারি। তো এখানে কারো কমেন্ট দেখতেছি না, আমি একটু রেসপন্সটা দেখে আসি। রেসপন্সটা দেখে তারপর নেক্সট যেই বা অন্য প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আমরা আগে ছেড়ে আসছি সেটা নিয়ে একটু কথা বলবো আমরা। হ্যাঁ, ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, ওকে, তাহলে আর ফোন দিচ্ছি না। হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মানে আহ, হচ্ছে আমাদের ম্যাথটা মোটামুটি বোঝানো শেষ। এবার হচ্ছে আচ্ছা, অন্য ম্যাথ কোশ্চেন ম্যাথ যেগুলো আছে। সমস্যার সমাধান শেষ না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা একটু যে জিনিসটা বলছিলাম যে ওভারঅল একটু দেখবো, মানে আমরা হুম, হুম, হুম। এক দুজন পার্টিসিপেন্টের খাতা দেখতে চাই, হ্যাঁ, স্ক্রিনে আচ্ছা, আচ্ছা। একটু শেয়ার করেন। আমরা ওইটার উপর একটু কমেন্টস করি যে ওনারা কেমন পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, যাদের খাতা দেখবো আসলে তারা সব মনে বলবো একটু হুম, ভালো হুম। লিখছে এরকম দেখাইন, কারণ কাউকে আমি লজ্জা দিতে চাই না। আহ, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি আসলে লজ্জা দিতে চাই না। এপ্রিসিয়েট করা হলো আসল বিষয়। হ্যাঁ, দেখা হ্যাঁ, গেছে হ্যাঁ, হ্যাঁ। বাসায় বসে খুব ভালো লিখেছে, মানে পরীক্ষা হলে দেখা গেছে সে খুব খারাপও লিখতে পারে, কিন্তু আবার কেউ কেউ দেখা গেছে পরীক্ষার ও বাসায় বসে আসলে অত মনোযোগ দিয়ে পরীক্ষা দেয় নাই, কিন্তু পরীক্ষার হলে সে 100% মনোযোগ দিয়ে দিয়ে আসছে। সেটা তার সৌভাগ্য। কারণ হুম, আমার হুম। নিজের ক্ষেত্র, আমি আসলে দেখা গেছে যখন আমি আমি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করতাম, তো তো অ্যাকাউন্টিং এ আমি দেখা গেছে কখনোই আমি 80 পাই নাই। হ্যাঁ, মানে লেটার মার্ক আমি তুলতে পারি না, মানে ইয়া দিয়ে, নর্মাল পরীক্ষা দিয়ে, আচ্ছা, আচ্ছা। কলেজের পরীক্ষা দিয়ে আমি তুলতে পারি না, বা স্কুলের পরীক্ষা দিতে পারি না, কিন্তু কলেজের পরীক্ষা দিয়ে আমি তুলতে পারি না, কিন্তু ফাইনালে ঠিকই আমার 80 কিন্তু থাকছে। মানে বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, এটা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, হ্যাঁ, এরকম ক্ষেত্রে বা ভার্সিটিতেও আমি দেখছি যে আসলে যে ইয়াতে হয় না, টেস্ট পরীক্ষায় হয় না, কিন্তু ফাইনাল পরীক্ষা ঠিকই হয়ে যায়। তো আমরা চাইবো যে না, আসলে এটা এটা তো যারা আসলে প্র্যাকটিস। ওই যে যারা প্র্যাকটিস ম্যাচে পরীক্ষা তো দিয়ে বিরাট কোহলিও আউট হয়ে আহ, যায়। হ্যাঁ, যারা এটা পরীক্ষা তো দেয় জাস্ট প্র্যাকটিস আমাদের। তারা যেন হুম, হুম। ইফোর্ট দিয়ে ইফোর্ট দিয়ে ওখানে দিয়ে আসতে পারে, ওটাই হবে। কারণ একজন মানুষের জব হওয়া মানে একজন বেকারত্ব কম। আমাদের উদ্দেশ্য একটাই, যেন বেকারত্ব কমে। হ্যাঁ, এটা হলো বিষয়, সফলতা আসে। একজন মানুষের সফলতা মানে একটা ফ্যামিলির সফলতা। হ্যাঁ, একটা ফ্যামিলি হুম, দ্বারা হুম, একটা হুম। সফলতা থেকে। তো সবার জন্যই শুভকামনা থাকবে। তো আহ, এক দুইটা খাতা আমরা দেখবো কিছুক্ষণের মধ্যেই, আমরা ক্লাস ক্লোজ করব, কিন্তু আমরা খাতা দেখে নেই, দেখে তারপর আমি আচ্ছা, ঠিক আছে। আমি স্ক্রিনটা আবার শেয়ার করতেছি, খাতায় চলে যাচ্ছি। আর খাতার সাথে সাথে আছে আমি কিছু কমেন্ট করতে চাই আসলে।
আচ্ছা, আমি একটা খাতা আর কি দেখাচ্ছি, এটা আমাদের একজন লিখছে, মোহাম্মদ গিয়াসউদ্দিন। তো আমি দেখছি যে হচ্ছে প্রথম যেই কোশ্চেনটা এখানে আসে, আমি একটু বলি, সেটা হচ্ছে ইংলিশ ফোকাস রাইটিং, বাংলা ফোকাস রাইটিং। আমি দেখা গেছে যে একটু ট্রাই করছি একটু কম মার্ক দেওয়ার সবাইকে, মানে মোটামুটি কম মার্ক দিয়ে, যে সবাইকে একদম খুব বেশি দিয়ে দিলাম, তাদের কনফিডেন্স অনেক বেড়ে গেল, পরবর্তীতে গিয়ে খুব একটা ভালো করতে পারলো না, এটা আসলে দুঃখজনক। আমি চাই যে সবাইকে একটু, যত পাবে তার থেকে 10% বা 15% মার্ক একটু কম দিয়ে দিয়ে তাদের মধ্যে আরো ডেভেলপ করার স্পৃহাটা জাগায় রাখতে চাই। তো আপনারা ওকে, যদি কেউ কোনোটাতে কম মার্ক পেয়ে যান, তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আপনারা চাইলে আমরা আমাদের যে কোশ্চেন এই যে করবেন যে খাতার আমরা দেখতে কোথায় পাচ্ছি, ডেভেলপ করতে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যে খাতার আমরা দেখতে পাচ্ছি, তার উপস্থাপনা ভালো। আহ, হ্যাঁ, দেখলাম সে প্রথমে তার টপিকটা লিখে নিয়েছে। অনেকে হ্যাঁ, টপিকটা হ্যাঁ, লেখে না, তো টপিকটা লেখা উচিত আসলে। যেই টপিকের উপর আপনি ফোকাস স্টাডিটা লিখতেছেন এটা লেখা উচিত, লিখে মার্ক করাই উচিত। হ্যাঁ, তারপর হুম, হুম, আপনার অনেকের মন্তব্য থাকে যে আমি কি আহ, আহ, কি যেন বলে কোনো উক্তি দিব কিনা, হ্যাঁ ফোকাস রাইটিং এর মধ্যে। কারণ কিছু কিছু মানুষ বলে থাকেন যে উক্তি দিলে ফোকাস রাইটিং কেটে দিবে। এটা একটা মানে হুম, হুম, কি হুম, বলবো, আহ, মানে যার যেভাবে মনে চায় আর কি ওইভাবে একটা উপস্থাপন করে দেয় আর কি, ঠিক আছে। কারণ হ্যাঁ, এগুলো বলা ঠিক নেই। কারণ আপনি উক্তি দিয়ে শুরু করলেন, নাকি আপনি হ্যাঁ, 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 ধাপ দিয়ে শুরু করলেন, নাকি আপনি কি দিয়ে শুরু, প্রাসঙ্গিক কোনো কিছু দিয়ে শুরু করলেই হলো। এখন আপনি একটা উক্তি দিলেন, হুম, এমন হুম, একটা উক্তি দিলেন যেটা এই ফোকাস রিডিং এর সাথে প্রাসঙ্গিক না, আপনি ওই ধরনের উক্তি দিবেন না। হ্যাঁ, প্রয়োজনে উক্তি ছাড়া শুরু করেন। যে কোনো একটা লেখা দিয়ে, আপনি নিজের লেখা দিয়েও শুরু করতে পারেন, সুন্দর একটা ক্যাপশন দিয়ে শুরু করতে পারেন। ইয়াতে ফেসবুকে আমরা ক্যাপশন দিই না সুন্দর করে, এই সুন্দর ক্যাপশন দিয়ে আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, এটা যে কারো বাণী হইতে হবে বিষয়টা তা না। হ্যাঁ, তো এ হলো বিষয়। আপনি কি দিয়ে শুরু করেন বিষয়টা তা না, আপনি আকর্ষণীয় ভাবে উপস্থাপনটা করতে পারলে হলো আসল বিষয়। তো অনেকে বলে যে এই যে গ্রাফ দিতে পারবো কিনা, যে গ্রাফ উনি আঁকছে, তো পরীক্ষা হলে আসলে এত হুম, হুম, সময় হুম, পাওয়া যায় না, এত সময় পাওয়া যায় না যে গ্রাফ দিবে কেউ, গ্রাফ দিয়ে সুন্দর করে দিবে। তারপরে যদি কেউ পারে এটা এপ্রিসিয়েট করার মতো, এবং এগুলো আই ক্যাচিং বলে যে, মানে এটা আহ, আহ, মানে হুম, হুম। যেই ইয়ারা আছে, যারা খাতা দেখে এক্সামিনার, তাদের মানে চোখে পরীক্ষকের পড়ে যে, মনটা ভালো হয়ে যায় আর কি হ্যাঁ লেখার সাথে মনটা সাথে। ভালো হয়ে যায়। কারণ হ্যাঁ, চোখে পড়ে। আসলে গদবাঁধা অহরহ লেখা দেখে যদি বিরক্ত হয়ে যায়, তখন একটা মানে এভারেজ একটা মার্ক দিয়ে দেয়, যে এই ছেলে লেখছে ঠিক আছে, এভারেজ একটা মার্ক দিয়ে দেয়। তো আপনি যদি অসাধারণ কিছু করতে চান বা সাধারণের চেয়ে একটু ভালো করতে চান, তাহলে আপনার কি করতে হবে? আপনার যে, আমি বলি নাই যে গ্রাফ দিতেই হবে, গ্রাফ দেওয়া বাধ্যতামূলক না। আপনার যে লেখাটা আছে, যে লেখাটা আছে ওইটাও আপনি বিভিন্ন ভঙ্গিতে প্রকাশ করতে পারেন। হ্যাঁ, পার্সেন্টেজ গুলোকে মানে ফোকাস করতে পারেন। হ্যাঁ, আহ, বা এন্ট্রি গুলো একটু ডিফারেন্সিয়েট করতে পারেন। এই যে যেমন একটু আগে দেখলাম, একটু দেখা যায়, গ্যাপ দেখা যায়। হ্যাঁ, হুম, একটু হুম, হুম। ডিফারেন্সিয়েট করতে পারেন। হুম। তো এটা হলো ফোকাস রাইটিং নিয়ে আমার মন্তব্য। তো ফোকাস রাইটিং নিয়ে আমি একটা একদম সেপারেট ক্লাস নেওয়ার চেষ্টা করব, যাতে ফোকাস রাইটিং সম্পর্কে ধারণা হয়। আমি ওখানে মন্তব্য করার চেষ্টা করব ফোকাস রাইটিং সম্পর্কে বিস্তারিত, কারণ এই ক্লাসে সম্পূর্ণ বলা সম্ভব না। তারপর আমরা সাধারণ জ্ঞানে চলে যাই। সাধারণ জ্ঞানে অনেকে মনে করে যে প্রশ্নটা দিচ্ছে। আমি একটু অ্যাড করতে চাই ওকে, ভাইয়া। ওকে। সেটা হচ্ছে মানে আমি তো ওই যে খাতা দেখতেছি অনেকদিন ধরে, স্টুডেন্টরা কি করে, কেউ কেউ যখন হচ্ছে কমন পাচ্ছে না, তো দেখা যাচ্ছে আননেসেসারি কিছু কথা লিখে দিচ্ছে, লিখে 2 3 4 পেজ করে দিচ্ছে, যেটা আসলে অ্যাকচুয়ালি টপিকের মধ্যে পড়ে না। তো আমার মনে হয় এটা আসলে করা থেকে না এইটা করাটাই ভালো। আপনি এইটা আসল। যতটুকু জানেন খুব শর্ট করে ততটুকু আপনি লিখে ফেলেন। এটা অনেকে আসলে বলে, অনেকে বলে, এক্সামিনকে বিরক্ত করা হয়ে যায়। হ্যাঁ অনেকে বলে যে ফোকাস রাইটিং এবং ইয়ার পার্থক্য কি। ফোকাস রাইটিং আর ইয়ার পার্থক্যটা আমি একটু বিশদ বর্ণনা করার চেষ্টা করবো একদিন, এই সিনিয়র অফিসারের হ্যাঁ, হ্যাঁ, পরীক্ষার আগে আমি দেওয়ার চেষ্টা করব। কারণ অফিসারের পরীক্ষাও তো সামনে, রিটেন আসবে। তো আমি হুম, চেষ্টা হুম, করব, কিন্তু একটা কথা শুধু বলবো যে আপনি যদি ফোকাস থেকে বের হয়ে যান, আর ফোকাস রাইটিং থাকবে না। মানে ওই যে বললো অপ্রাসঙ্গিক কথা যদি আপনি ঢুকাই দেন, তাহলে আপনার ফোকাস রাইটিং থাকবে না। আপনি মনে করতেছেন আপনি খুব চালাক, যে কিছু জিনিস ঢুকাই দেয়, মানে স্যার কি আর এত পরে দেবে কিনা। কিন্তু না, সে যদি একটা শব্দ পায়, মানে ওই একটা শব্দের কারণে আপনার সম্পূর্ণ ওই মানে প্যারাটা পড়বে। হ্যাঁ, বুঝছেন, এরকম একটা বিষয় হয়ে যায়, বা সম্পূর্ণ ইয়াটা পড়বে। হ্যাঁ,
এরকম। এবং আরেকটা বিষয় হচ্ছে ফোকাসের হচ্ছে টপিকটা খুব ভালোভাবে পড়া উচিত। আমি একটা খাতা পাইছি আজকে, সেটা হচ্ছে আমাদের বাংলা ফোকাসে লেখা আছে হচ্ছে ক্ষুদ্র ঋণের সম্ভাবনা, কিন্তু উনি লিখে রাখছে এসএমই নিয়ে। হ্যাঁ, তো সে কিন্তু লিখছে এসএমই নিয়ে, লিখছে সে খুব ভালোই লিখছে SME, কিন্তু আমি কিন্তু ওখানে মার্ক দিতে পারতেছি না। কারণ আমাদের কোশ্চেন ছিল হচ্ছে ক্ষুদ্র ঋণ সম্বন্ধে, তো এসএমই আর ক্ষুদ্র ঋণ কিন্তু আলাদা জিনিস। তো এই বিষয়গুলো একটু আমাদেরকে মানে ভালোভাবে আর কি দেখে শুনে করতে হবে। ওকে, আমরা সাধারণ জ্ঞানে চলে যাই। সাধারণ জ্ঞানে আসলে অনেকে মনে করে যে আহ, একদম সুন্দর করে বিস্তারিত লিখতে হবে, বিস্তারিত লেখার দরকার নাই। আপনার উত্তরটা যদি, মূল উত্তরটা যদি ঠিক থাকে আপনার মার্ক পাবেন। হ্যাঁ, মূল উত্তরটা দরকার। আপনি যদি সুন্দরভাবে গুছাই লিখতে পারেন অবশ্যই ভালো, কিন্তু আপনি গুছাই লিখলেন, মূল উত্তরটা, সাপোজ মনে করেন মূল উত্তরটা হলো মুর্শিদাবাদ। হ্যাঁ, এখন আপনি অনেক সুন্দর করে গুছাই লিখলেন, কিন্তু মুর্শিদাবাদ শব্দটাকে ভুল লিখলেন। আপনি মনে করেন যে আহ, গুজরাট দিয়ে আসলেন, সাপোজ। হ্যাঁ, তো তো লাভ নাই তো ভাই, এত সুন্দর করে এত বিস্তারিত অ্যান্সার করে এটার যে মূল মূল উত্তর এটা আপনি দেন নাই, যে সেক্ষেত্রে তো আপনাকে মার্ক দেওয়ার মানে হাত পা বাঁধা। মানে এক্সামিনার কিন্তু আপনার উত্তরের মধ্যে খুঁজবে মুর্শিদাবাদটা। হ্যাঁ, এই মুর্শিদাবাদরা আছে কিনা এটা কিন্তু খুঁজবে একজন। হ্যাঁ, এটা হলো মূল কথা, যে আপনি যদি সুন্দর করে উত্তর দিতে পারেন, ওয়েলকাম। হুম, আপনার প্রতি ধারণা পজিটিভ আসবে। কিন্তু পজিটিভ ধারণা আসতে গিয়ে যদি আপনি ভুল করে আসেন তাহলে কিন্তু সমস্যা। তো ম্যাথের সমাধান তো আমরা করিয়ে দিলাম। হুম। ম্যাথের ক্ষেত্রে আসলে আহ, আর কিছু বলার নাই, যেহেতু ম্যাথ নিয়ে এই সম্পূর্ণ ক্লাসটা ছিল। আমরা পরবর্তী টপিকে চলে যাই, একটু মন্তব্য করতে পারলে পরে। তবে হচ্ছে ম্যাথের ক্ষেত্রে আমি একটা add করবো, সেটা হচ্ছে আপনারা যে যাই করেন না কেন আপনাদের অ্যান্সারটা একটু ঠিকঠাক রাখতে হবে। হ্যাঁ, কারণ এক্সামিনার প্রথমে দেখবে অ্যান্সার ঠিক আছে কিনা, দেন সে ভিতরটা কাটা শুরু করবে। আপনি যদি অ্যান্সারটাই প্রথমে ভুল করে রাখেন তাহলে কিন্তু ভিতরটা দেখার কোনো দরকার হয় না। আমি যতটুকু জানি যে অ্যান্সার, যদি উত্তরটা ভুল লিখেন তাহলে আপনি ম্যাথে জিরো পাবেন। সম্পূর্ণ ম্যাথটা ঠিক করলেও আপনি ম্যাথে জিরো পাবেন। আমি যতদূর জানি পার্সিয়াল মার্কিং সাধারণত করা হয় না, হ্যাঁ, ভিতরে ব্যাকে যাবে না তো, ব্যাকে সাধারণত যায় না একটা মেয়েরা, সাধারণত যে সে যায় তো না। আসলে মিলিতে পারে নাই, তাহলে শূন্য। কিন্তু যদি উত্তর ঠিক থাকে তাহলে ভিতরে সে ক্যালকুলেশনটা দেখবে, কোথাও কোনো কোন হ্যাঁ, লাইন থেকে কোন লাইনে গেছে সে ঠিক আছে কিনা প্রতিটা লাইন চেক করবে। হ্যাঁ, এই মানে হলো। সে কি কারো কাছে শুনে লিখলো নাকি সে নিজে হ্যাঁ, সলভ হ্যাঁ, করে হ্যাঁ, লিখলো। হ্যাঁ, সলভ করে লিখলো, আসলে কি তার কনসিকুয়েন্স ঠিক আছে কিনা এগুলো চেক করবে এক্সামিনার। ওকে, তো আমরা পরবর্তী চলে যাই। হ্যালো, ম্যাথস পরবর্তী হচ্ছে আমরা আরেকজন। কমেন্টস করলাম। তারপরে এইটা ছিল কি, কিসের উপর ছিল যেন, আর্গুমেন্ট। এটা ছিল হচ্ছে আমাদের যে সাম পিপল থিঙ্ক দ্যাট মানে হার্ড ওয়ার্ক এন্ড ডিটারমিনেশন আর কি টু সাকসেস। এটা হচ্ছে মূল টপিক। হার্ড ওয়ার্ক এন্ড ডিটারমিনেশন আর দ্য কিজ টু সাকসেস, সাকসেস ইন লাইফ। তাহলে তাহলে সে চেষ্টা করছে কি, যে এটাকে ওপেন, মানে একটা অপিনিয়ন দেওয়ার জন্য, ইন ফেভার ফেভারে দিছে। তারপরে দেখি আমরা ইন্ট্রোডাকশন সে দিছে ঠিক আছে, কিন্তু ফেব্রুয়ারি কিছু লিখছে। আচ্ছা। এবারে কিছু লিখছে নর্মাল, মানে পেপারেও কিছু লিখছে আর কি। আচ্ছা, তারপর কিছু ফেব্রুয়ারি প্রশ্ন বিষয়ে কিছু এতটুকু লিখছে। লিখছে, ফেব্রুয়ারি কি এতটুকু লিখছে যে হার্ড ওয়ার্ক এন্ড ডিস্ট্রিবিউশন, অন দা আদার হ্যান্ড সাম পিপল। হুম, হুম, না, ফেব্রুয়ারি এত কম হলে হবে না তো, দেখি তো আরো নিচে নিচে নিচে। এতদূর লিখছে আর কি। আচ্ছা, এটা আসলে যদি ফেভারে সে যেতে চায় আমার মতে, হুম, সে অন্ততপক্ষে দুইটা কমেন্ট করা উচিত। হ্যাঁ, হুম, হুম, ফেভারে হুম, কেন যাচ্ছে সে, আর হলো অন্ততপক্ষে মানে মিনিমাম দুইটা কমেন্ট করা উচিত কেন সে ফেভারে যাচ্ছে। আর যেটা বিপক্ষে আছে সেটা সে একটা কমেন্টস করলে হবে। আর যদি সে বিপক্ষে যেতে চায় তাহলে বিপক্ষে দুইটা দুইটা দিবে সে। আর পক্ষে একটা বললো যে কিছু মানুষ পক্ষে আছে এই কারণে পক্ষে আছে, একটা কমেন্টস দিলে হবে। মানে বিষয়টা হলো আহ, যেদিকে সে যেতে চায় ওই ওই পার্টটা যেন বেশি হয়। এটা হবে মানে আমার কথা আর কি, যে যেটা যেদিকে সে যেতে চায়, মানে পক্ষে যেতে চাক আর হুম, বিপক্ষে যেতে চাক, যেদিকে যেতে চাক সে ওইদিকে যেন স্যার তার ইয়া হয়, মানে কমার্সটা যেন বেশি হয়, যুক্তিটা যেন বেশি হয়। ওকে, তারপর আর প্যাসেজের বিষয়টা আমি একটু বলি। আমি আসলে খাতাটা দেখলাম যে আমি তো যতটুকু বুঝলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্ট প্যাসেজটা আসলে মূল থিমটা ধরতে পারে না তো ঠিকভাবে। তো আসলে
উল্টাপাল্টা কিছু লিখে ফেলে, কিন্তু মার্ক আসলে আমি দিয়ে যাই কিছু কম বেশি করে। মানে মানে সে প্যাসেজের মূল থিমটাই ধরতে পারে না, ভিতরে যেতে পারে না, কারণ উপরে উপরে আহ, থিমটাই ধরতে পারে না, তারপর আসলে একদম দেখা যায় একটু আর কি কমপ্লিট দিয়ে যায়। এই কারণে আসলে এর আগের ব্যাচেও আমি দেখছি কমপ্লেন করতে যে ভাইয়া প্যাসেজে কেন মার্ক উঠে না, প্যাসেজে কেন মার্ক উঠে না। প্যাসেজের মূল থিমটা আসলে অনেকেই দিতে পারে না ম্যাক্সিমাম। আমি যতদূর আর কি, আমি কাউকে আসলে হার্ট করার জন্য বা অপোনেন্টের পাওয়ার জন্য বলতেছি না, তাদেরকে উন্নতি ডেভেলপ করার জন্য না, যার খাতা দেখছি তার সে তো মানে খারাপ পায় নাই, ভালোই পেয়েছে। ভালো, এভাবে করে যদি টাচ করে আসতে পারে। অনেকে আছে বই আবার টাচও করে না, যে এটা ভয়ে ভুল টাচ হবে। করে। হ্যাঁ, একদম সাহস করে টাচ করতে হবে, হ্যাঁ, যতটুকু পারা যায় অতটুকু দিয়ে আসতে হবে। হ্যাঁ, যতটুকু মানে ইয়া করা যায়, হুম। মানে ভিতরে ঢোকা তারপর যায়। আসলে এই কথাটা আমি এইটা দেখে চলে আসছে, যেমন আমি ডোন্ট মাইন্ড যার কথা, আপনি মাইন্ড করিয়েন না। যেমন এখানে হচ্ছে আমি জিও দিছি এই কারণে, কারণ সে মূল থিমটাই ধরতে পারেনি যে অ্যাকচুয়ালি কি চাইছে, যে অথর আসলে কি বলতে চাইছে, কোন প্রসেসটা সে মানে পছন্দ করছে। অথর অথর মূলত পছন্দ করছে ডেমোক্রেটিক ওয়ে বা টলারেন্স, কিন্তু সে একদম উল্টোটা লিখে ফেলছে যে তাহলে নাজিস তাহলে তো সে জিনিস। মার্ক পাবে না, মার্ক শূন্য। তো এটা হুম। যত সুন্দর করে লিখুক আসলে সে মার্ক পাবে না। হ্যাঁ, যত সুন্দরভাবে লিখে কেন মূল থিম মানে এটাও জেনারেল নলেজের মতোই, মানে মূল যে কথাটা এটা যদি উল্টে যায় বা মূল যে কথাটা ওটা যদি না থাকে, তাহলে সে যত সুন্দর লিখুক, যত লাইনে লিখুক, লাভ নাই। মার্ক পাবে না। আর একটু কাছাকাছি যদি যায় তো মার্ক দিয়ে দিই, হ্যাঁ, ঘুরে মার্ক ফিরে যদি পেয়ে যাবে। কাছাকাছি যায় একটা আশা করি সময়। পরীক্ষা তো পাবে কাছাকাছি থাকলে। হুম। তো পেঁয়াজের সলিউশনটা আমি অ্যাড করে দিব, মানে কোশ্চেন অ্যান্সারটা আমি মানে আপনাকে দিব না, আপনি একটু সলিউশন শিটটা দিয়ে অ্যাড করে দিন। মানে আমি আসলে আমার মতো করে যতটুকু বুঝছি লিখে দিচ্ছি। ওকে ওকে, তাহলে লাস্ট কি ছিল? 3 নম্বর। আর ট্রান্সলেশনটা ট্রান্সলেশনটাতে আমার মনে হয় স্টুডেন্টদের আরেকটু প্র্যাকটিস করা দরকার। কিছু কিছু ট্রান্সলেশন হয়েছে রোবোটিক ট্রান্সলেশন, কিছু কিছু হয়ে যায় যে হচ্ছে ভাবানুবাদ করতে গিয়ে ট্রান্সলেশন মানে থিমের বাইরে চলে যায়। আবার কিছু হয় যে হচ্ছে বাক্য গঠনের সমস্যা, বাংলাতেও বাক্য গঠনের সমস্যা, ইংলিশেও বাক্য গঠনের সমস্যা। তো এখানে আসলে ট্রান্সলেশনের মার্ক খুব বেশি পাওয়াটা একটু টাফ হয়ে যায়। যদিও এখন 10 মার্ক ট্রান্সলেশনে, এর আগে 20 মার্ক থাকতো। তো এখন আই থিঙ্ক 5, 6, 7 একটা ভালো মার্ক ট্রান্সলেশনে বর্তমান সিচুয়েশন আর কি, বর্তমান সিলেবাস। ট্রান্সলেশন নিয়ে মন্তব্যটা আমার এরকম হবে যে আপনার ট্রান্সলেশনটা আপনি প্রথমে যদি না পারেন, সেক্ষেত্রে আক্ষরিকই করার চেষ্টা করেন। আক্ষরিক করার চেষ্টা করেন, আক্ষরিক করে এটাকে একটু আহ ভাবানুবাদে নিয়ে যাবেন। মানে যেই সেন্টেন্সটা আপনি আক্ষরিক করলেন, ওই সেন্টেন্সটাকে আপনি কি করবেন, ভাবানুবাদে একটু ঘুরিয়ে লিখবেন, কারণ সরাসরি লিখতে গেলেই আপনার আক্ষরিক অনুবাদ হয়ে যাবে। তো ভাবানুবাদ করার চেষ্টা করবেন। ওকে, তাহলে আমরা ফোকাস রাইটিং এর ইংলিশ নিয়ে যেহেতু কথা বলছি, বাংলা নিয়ে আর কথা না। বাংলা ফোকাসটাও ইংলিশ করি। না, ভালো লিখছে তো, এইভাবে হ্যাঁ, করে ভালো লিখছে। লিখতে পারলে। হ্যাঁ, এভাবে করে লিখতে পারলে অনেকে মনে করে যে আমার খাতার লেখা তো সুন্দর না, স্যার কিভাবে পড়বে, এই লেখা পড়া সম্ভব না, এর চেয়ে খারাপ লেখাও পড়া সম্ভব, এবং এর চেয়ে খারাপ লেখার মার্কও ভালো মার্ক পায়। হ্যাঁ, তো এই খাতার লেখা নিয়ে টেনশন করা যাবে না, এটা হলো প্রথম কথা আমার। আর দ্বিতীয় কথা হলো যে আহ, বাসায় বসে পরীক্ষা দিলেও বাসার পরিবেশ, মানে পরীক্ষার পরিবেশ করেই পরীক্ষা দিয়েন। হ্যাঁ, ওই যে ডাক দিল উঠে চলে গেলেন, হ্যাঁ, তো ওরকম না। এক নাগাড়ে 2 ঘন্টা যাতে আপনি চেয়ারের সাথে বসে পরীক্ষা দিতে পারেন, ওই চিন্তা করবেন, দরজা বন্ধ করে দরকার লাগলে যে 2 ঘন্টা আমি পরীক্ষা দিব, এই 2 ঘন্টা পরীক্ষাটা দিয়ে নিই, এটাই হলো আমার অনুরোধ। তো আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করব। পরবর্তীতে আবারও এরকম কোনো সৌভাগ্যবান ব্যক্তির খাতা আমরা পরবর্তীতে দেখব। আহ, আমরা সবসময় একজনের খাতা দেখব না। হ্যাঁ, আজকে যার খাতা দেখছি, সামনের মানে সামনের ক্লাসে আমরা ওনার খাতা দেখব না। ওকে, সবাই তাহলে ওকে। ভালো থাকবেন। আর যে কোনো প্রশ্ন আমাদের গ্রুপে করবেন। আর আহ, আমরা রেজাল্টটা দিয়ে দিব। রেজাল্টটা দিয়ে দিলে কে কত মার্ক পেয়েছেন জানবেন। আমরা খুব শীঘ্রই রেজাল্টটা আজকের মধ্যে দেওয়ার চেষ্টা করবো, ক্লাস শেষ এখন, আজকের মধ্যে দেওয়ার চেষ্টা করবো। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।